প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব সম্ভাবনাময় বাংলাদেশ। এই কনসেপ্ট বা এই ধারণার পেছনে যারা কাজ করেন তারা রাজনীতিবিদ। বাংলাদেশের অন্যতম প্রাচীন ইসলামী রাজনৈতিক দল, যে দলটির 3 যুগ হতে চলল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমোনাইয়ের সঙ্গে। তিনি রাজনীতির মাঠ থেকে সরাসরি ভোটের মাঠে যেমন সক্রিয়, তেমনি মানুষের আত্মশুদ্ধি এবং হাদিসের দর্শেও তিনি সক্রিয়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনার রাজনৈতিক দল, এটা তো প্রায় 3 যুগ হতে চললো কাছাকাছি। তো এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠার ইতিহাস বা আপনাদের অর্জন সম্পর্কে যদি আমাদেরকে সংক্ষেপে কিছু একটু বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ইতিহাস হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠিত হয়েছে আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এটা একটা জোট ভিত্তিক দল ছিল, সবার সমন্বয়। আচ্ছা, এই সবার উদ্দেশ্য ছিল আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করা। সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে তারা তাদের সাধ্য অনুযায়ী কাজ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্য প্রয়াসী একটা সংগঠন, তার সূচনাটাই হয়েছে ঐক্যের মাধ্যমে। এবং সেই ঐক্যের ভিত্তি কি ছিল? ইসলাম হুকুমত, অন্য কোনো স্বার্থ নয়। জাগতিক কোনো স্বার্থের জন্য, ব্যক্তিগত স্বার্থ অর্জনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠিত হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ সেই নীতি ও আদর্শকে ভিত্তি করে আজ পর্যন্ত একই অবস্থায় চলতেছে। এবং সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সৃষ্টির থেকে আজ পর্যন্ত প্রথম যে কথা বলছে, আজও একই কথা বলতেছে। মাঝখানে কোনো টালমাটাল ভিন্ন কোনো আদর্শ লালন করার ইতিহাস ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে নেই। এই জন্য আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শের উপরে অটল থাকার কারণেই মানুষ আলহামদুলিল্লাহ এটাকে গ্রহণ করতেছে, এর প্রতি আকৃষ্ট হচ্ছে। আমি বিশ্বাস করি যদি আমাদের নীতি ও আদর্শের উপরে আমরা থাকতে পারি, তাহলে আজকে হোক কালকে হোক এদেশে একদিন ইনশাআল্লাহ ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে রাজনৈতিক অর্জন সম্পর্কে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে আপনাদের ছাত্র সংগঠন থেকে শুরু করে অনেক সহযোগী সংগঠন এবং বিশাল জনসম্পৃক্ততা, এই বিষয়টা কি তুষ্ট হওয়ার মতো জায়গায়? অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যর্থতা বলতে কিছুই নেই। জি, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু অর্জন বলতে সিট পাওয়াকেই মনে করে না। আচ্ছা, এটা মূল ভিত্তি মনে রাখতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে কত লোককে তাদের নীতি ও আদর্শ বুঝাতে পেরেছে, কত মানুষকে উৎসাহিত করতে পারছে, কত মানুষকে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সম্পৃক্ত করতে পারছে। ধরে নেন, যদি আমি কারোর উপরে ভর দিয়ে কোনো একটা এমপি হলাম, তাহলে যদি সেই দল আমাকে সাপোর্ট না দেয়, তাহলে হলোটা কি? আমার সবই শেষ। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় নিজের উপরে ভর করে ক্ষমতায় যেতে। মানে আমরা যে জায়গাটা বলতে পারি যে স্বয়ংসম্পূর্ণভাবে পথ চলতে এবং নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে। এর মূল কারণটা কি? এর মূল কারণ হলো যে যদি আপনি জগা খিচুড়ি বা কারোর উপর ভর করে যদি আপনি ক্ষমতায় যান, তখন আপনার নীতি ও আদর্শ বাস্তবায়ন করতে পারবেন না, আপনার কথাই বলতে পারবেন না। কারণ আপনার তো নিজের কিছু নেই। অন্যের ধার করা জিনিস দিয়ে আপনি নিজে কিভাবে আদর্শ বাস্তবায়ন করবেন? মানে যেটাকে আমরা জোট রাজনীতির চর্চা, বরং তখন কি হবে, আপনার যে আদর্শ যতটুকু ছিল সেটা বিলীন হয়ে যাবে, যেটা বিগত দিনে আমরা দেখেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতার পার্টিসিপেট, এমপি হওয়া, মিনিস্টার হওয়া কি মনে করে না যে আমরা কিছু অর্জন করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে কত মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে, নীতি আদর্শ অ্যাপ্লাই করার জন্য কত মানুষকে সে জাগ্রত করতে পেরেছে। এইটি হলো তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। মানে দাওয়াত পৌঁছানোর কথাটাই আপনি বারবার বলতে চাচ্ছেন। দেখেন, আপনি যদি একদল লোককে সৃষ্টি করতে পারেন, নবী আলাইহিস সালাম মুক্তি জীবনে কি করছেন? 13টা বছর এত কষ্ট সহ্য করছেন, প্রতিবাদ করেননি। কাজটা কি করছেন? কিছু লোক তৈরি করছেন, যেই লোকগুলির মাধ্যমে বিশ্ব জয় করা সম্ভব। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যদি এরকম লোক তৈরি না হয়, আর হঠাৎ করে যদি কোনো তকলিফ লা ইউতাক, যা তার সাধ্যের বাহিরে এরকম কিছু অর্জন করে, তাহলে রণে ভঙ্গ দিবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যেই পাথর তুলতে পারে না, সেই পাথর তোলার জন্য সে সময় ব্যয় করে না, তাকে নিজেকে নিজে ক্ষতি করে না। আপনি বিশাল এক পাথর তুলতে পারেন না, যে আপনি তুলতে যান, অবস্থাটা কি হবে?
হাত ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে, যে শক্তিটা ছিল নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনাকে চুমা দিয়ে সেই পাথরকে রেখে দিতে হবে। অপেক্ষা করুন, বড় হন, শক্তি অর্জন করুন, এরপর পাথর তোলার চেষ্টা করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ হুকুমতকে বিশাল একটা শক্তি মনে করে। আসলে তো আপনার হুকুমত, পাওয়ার, ক্ষমতা, এটা দেয়ার শক্তির চেয়ে মারাত্মক। এটাকে অর্জন করার জন্য এবং এখানে যাওয়ার জন্য যেই পরিমাণের আপনার যোগ্যতার প্রয়োজন, মাস পিপুলের প্রয়োজন, সমর্থনের প্রয়োজন, সমর্থকের প্রয়োজন, সেটা যদি আপনার না থাকে, তাহলে আপনি সেখানে যাওয়ার পরে থাকতে পারবেন না। সেটা তো তাহলে এটা তো ভুল। আসলে হঠাৎ করে ক্ষমতায় যাওয়ার মেজাজ এবং নেশা যাদের, এরাই কিন্তু রাজনীতিতে বারবার হোঁচট খেয়েছে। মানে জনসমর্থন, যেটাকে আমরা জনভিত্তি বলি, জনভিত্তি, অর্থাৎ ইসলামী আন্দোলন এখন জনভিত্তি তৈরির কাজটা করছে। আমরা কি সংক্ষেপে আমরা এটাই বলতে পারি? এটা বলতে পারি। এবং জনগণ সেটাকে গ্রহণ করতেছে। জনগণ এটাকে গ্রহণ করছে। বিগত সরকারের আমলে বড় বড় রাজনৈতিক দল বা বিরোধী দল যারা ছিল, তারা নির্বাচন বর্জন করছেন, জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন। তো আপনারা স্থানীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করছিলেন। সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচন, বরিশাল সিটি কর্পোরেশন আপনি প্রার্থী হয়েছিলেন। সেই নির্বাচনের দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে দেশবাসী জানে। তো এরপরের থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তো ওই নির্বাচনের দিনের ঘটনায় কি রাজনীতির টার্নিং পয়েন্ট? না, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে বিগত সরকারের অধীনে প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন অংশগ্রহণ করেনি। জি, জাতীয় নির্বাচন অংশগ্রহণ, হ্যাঁ, প্রশ্নবিদ্ধ কোনো জাতীয় নির্বাচন অংশগ্রহণ করেনি। কিন্তু যখন সবাই অংশগ্রহণ করছে তখন তারাও করছে। জি, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনকে এক মনে করে না। স্থানীয় নির্বাচন কার ক্ষমতার পরিবর্তন হয় না। স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন সম্পূর্ণ ভিন্ন। প্রেক্ষাপটও তো ভিন্ন থাকে। প্রেক্ষাপটে ভিন্ন থাকে। যে সরকার থাকে, আপনি দেখবেন জাতীয় নির্বাচনে এই শর্ত দেয়, সেই শর্ত দেয়, নির্বাচন কমিশন পরিবর্তন করো, সরকার পরিবর্তন করো, তত্ত্বাবধায়ক সরকার দাও, অন্তর্বর্তীকালীন সরকার দাও। কিন্তু স্থানীয় নির্বাচন এবং শর্ত সারা শুনছেন আজ পর্যন্ত কার থেকে? তার মানে হলো জাতীয় নির্বাচন এক জিনিস, অন্তর্বর্তী মানে স্থানীয় নির্বাচন ভিন্ন জিনিস। সেহেতু স্থানীয় নির্বাচন আমরা অংশগ্রহণ করেছি। কেন করেছি? প্রথমত এটা দাওয়াতি একটা ভালো প্ল্যাটফর্ম, দারুণ প্ল্যাটফর্ম। আপনার দাঁড়িয়ে যেটা আমি আগেই বলছি যে আমাদের তো মূল লক্ষ্য উদ্দেশ্য জনসম্পৃক্ততা এবং জনগণকে মেসেজ দেয়া যে ইসলামের বাহির আদর্শ নয়, শান্তি নেই। অন্য কোনো আদর্শ যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে শান্তি পাবেন না, একমাত্র আদর্শই হল ইসলাম। নির্বাচন কিন্তু এটা দারুণ এক প্ল্যাটফর্ম। সমস্ত লোকগুলি দাওয়াতি কাজ করতে পারে, সবার কাছে যেতে পারে, মানুষ আগ্রহীও থাকে। পার্টি সম্পর্ক তো মানুষের জানা, ওই তো মানুষ পার্টি সম্পর্কে জানতে পারে। আমরাই শুধু স্থানীয় নির্বাচন অংশগ্রহণ করছি, অন্য কেউ করে না, কে বলছে? না, আরো অনেকেই করেছে। সবাই করছে, কেউ করছে বেনামে, আমরা করছি ডাইরেক্ট নামে, কেউ করছে মোনাফিকি, আমরা মোনাফিকি করি না। এটা হলো আমাদের সমস্যা। ইসলামী আন্দোলন মুখেও যা বলে, কাজেও তা করে, ঘরের মধ্যেও যা বলে, বাহিরেও তা বলে। মানে এখানে যে জামাতের লোক কি স্থানীয় নির্বাচন অংশগ্রহণ করে নাই? স্বতন্ত্রভাবে করেছে। তার মানেটা কি? ইসলামী আন্দোলনের যে কথাটা যে কারণে আসতেছে, যেহেতু ওনারা নিজস্ব প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের নাম দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো স্থানীয় নির্বাচনে তো প্রথম প্রতীক কাউরি ছিল না। আচ্ছা, আওয়ামী লীগ করেছে। কিন্তু যখন দেখছি স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীক দিলে সমস্যা, তখন অনেক এলাকায় তো নৌকা প্রতীক দেয়নি। অনেক জায়গায়, যেমন আপনার মাদারীপুর পুরা জোন, শরীয়তপুর পুরা জোনে তো নৌকা প্রতীক ছিল না, তারা তো স্বতন্ত্রভাবে করছে। তখন কি আপনি বলবেন না যারা আওয়ামী লীগের প্রার্থী না? দাওয়াতি কার্যক্রম হিসেবেই আপনারা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এখানে কারো শূন্যস্থান পূরণ, যে প্রশ্নটা আমি বারবার করতে চাচ্ছিলাম, যে কারো শূন্যস্থান পূরণে আপনারা কাজ করেন নাই। এটা আরে ভাই, স্থানীয় নির্বাচন তো সবাই নির্বাচন অংশগ্রহণ করছে, বিএনপি করছে, জামাত করছে, অন্যান্য পার্টি করছে, আদার্স পার্টি করছে, এমনকি আমাদের সমমান ইসলামী দলগুলিও তো, জমিয়াতের লোকজনও পার্টিসিপেট করছে। তারাও তো প্রার্থী দিয়েছে। তার মানে আমাদের উপর স্কালটা কেন? মানে ওই শূন্যস্থানের জায়গাটার কথাটা বারবার দেখেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কাউর অবৈধ কোনো কাজে সহযোগ হয় না, এটা হবেও না। 5 আগস্ট আপনার নেতৃত্বে একটা বিশাল মিছিল হয়েছে, কখনো কি মনের মধ্যে ভয়টা ছিল যদি ব্যর্থ হন? দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহ পাকের শুকর, এরা ভয় ভীতির ঊর্ধ্বে থেকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে। আচ্ছা, আপনি দেখেন এই বৈষম্য বিরোধী আন্দোলন প্রথম কিন্তু পার্টিসিপেট আমরা করছি রাজনৈতিক দল হিসেবে। 5ই জুলাই প্রথম সাপোর্ট কিন্তু বরিশাল আমি দিয়েছি, এবং রাজনৈতিক দল হিসাবে কোনো দল কিন্তু পার্টিসিপেট করে নাই, কোনো দল না। আপনি দেখবেন না রাজনৈতিক দল হিসাবে কেউ আসছে। যদি আমি অস্বীকার করি, অন্যান্য রাজনৈতিক দল ছিল না,
তার প্রমাণ করতে পারবে না আমরা ছিলাম। আচ্ছা, যদি বলি যে বিএনপি ছিল না, প্রমাণ করতে পারবে? কারণ যদি বলি জামাত ছিল না, দলীয় ব্যানার ছিল না তাদের। দলীয় কোন লোক সামনে দেখান আমাকে, লিডার, দলীয় ব্যানার বাদ দেন, কোন লিডার সামনে আসে দেখান আমাকে। না, ওইরকম নাই, নেই, দেখাতে পারবেন না, প্রমাণ দেখাতে পারবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত তারা মাঠে ছিল, সরব ছিল। তারা যেটাকে সত্য মনে করে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে। যাবে কি থাকবে, আমার কি হবে না হবে, এই চিন্তা করে আন্দোলন হয় না, এই চিন্তা করে বিপ্লব হয় না। বিপ্লব করার জন্য সব কিছু ত্যাগ করতে হয়, উৎসর্গ করতে হয়। এর জন্য আমরা বিপ্লবকে সাধন করার জন্য, পরিবর্তন করার জন্য, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য যখন যেই সময় জানের প্রয়োজন হয় জান দেব, মালের প্রয়োজন হয় মাল দেব, সময়ের প্রয়োজন হয় সময় দেব। ইসলামী আন্দোলন ভয় ভীতি নিয়ে আন্দোলন করে না, সংগ্রাম করে না। এই ইসলামী আন্দোলনকে অনেকেই মনে করে যে আওয়ামী লীগের আমলে আপনারা নিরাপদ কেন? আমরা নিরাপদ কিভাবে? আমাকে মারলো কিভাবে? তখন কি আওয়ামী লীগের সময় ছিল না? ওই প্রশ্নটা আসলে সমালোচকদের বিষয়টা। তারপরে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত দিনেও জি, কারোর স্বার্থ সিদ্ধিকে বাস্তবায়নের জন্য পার্টিসিপেট করে নেই, সহযোগিতা করে নেই। কিন্তু অন্যান্য দল করার কারণেই তাদের উপর হাজারো প্রশ্ন, তাদের উপরে হাজারো বিরোধী দলের মানে আপনি যেইটাই বলতে চান হয়তো বা দমন পীড়ন বা এগুলি করবি, এটা খাওয়াটা স্বাভাবিক। এটা ক্ষমতার একটা বিষয় থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের কেমন দেখছেন, মানে আপনাদের যে প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা, এটাকে পারত শেষ পর্যন্ত থাকবে আপনি মনে করছেন? বিগত ফ্যাসিস্ট সরকারের কেউ তো যায়নি, শুধু শেখ হাসিনা গেছে। এবং সে তো পিয়ন থেকে শুরু করে, চকিদার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেই জায়গায় আওয়ামী লীগের কোনো লোক নেই। হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার মাঝখানে এসে এই 1 মাস বা 1 মাসের কিছু বেশি সময় কি করবে, কি উপহার দিবে? এবং সে যেই সরকারটা যেই ভরের উপরে সরকার গঠন করছে, সেই ভরগুলো তো অনেক দুর্বল। সেখানে এখনই মন্তব্য করা খুবই কঠিন। তবে আমি মনে করি যদি অন্তর্বর্তীকালীন সরকার আরও শক্ত হস্তে সে সরকার পরিচালনা না করেন, তাহলে জাতি কিন্তু বিপদে পড়বে। ইসলাম আন্দোলন বাংলাদেশের আমির এবং আপনার বক্তব্যে আওয়ামী লীগের যেমন সমালোচনা আপনারা করেছেন, ঠিক বিএনপির সমালোচনা আপনারা করছেন। আসলে এখানে একটা ভুল মেসেজ আছে। আচ্ছা, ইসলামী আন্দোলন নো আওয়ামী লীগ নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। জি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা নেওয়ার জন্য কাজ করে না, বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য কাজ করে না। জি, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যে নীতি ও আদর্শহীন লোক যতদিন ক্ষমতায় থাকবে ততদিনে জনগণের আবার আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আমরা বেসিক দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, চোরের বিরুদ্ধে কথা বলি, ডাকাতের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, ধর্ষকদের বিরুদ্ধে কথা বলি। মানে এখানে যে কথাটা আসতেছে যে শূন্যস্থান পূরণ হয়েছে জায়গায় জায়গায়, যে কথাটা বাজারে চলতেছে, ওই কথাটার প্রসঙ্গটা যেভাবে আসছে, আমি সেটা বলতেছি। কাজে আমি তো বলি চোরের বিরুদ্ধে, এখন চোর যে হবে তার গায়ে তো লাগবেই। আচ্ছা, আমি ধর্ষকদের বিরুদ্ধে কথা বলি, এখন যদি ধর্ষক থাকে তার তো ব্যথা তো লাগতেই পারে। আচ্ছা, এখন আপনি কি বলেন, যদি আমি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি আর আমার দলে যদি চাঁদাবাজ থাকে তার গায়ে লাগবে না? লাগবে। এর জন্য কি আমি আমার দলের বিরুদ্ধে কথা বললাম? আপনি একটা নীতি নিয়ে কথা, নীতি নিয়ে কথা বলি। ইসলামী আন্দোলন নীতি ও আদর্শের বিশ্বাসী। চোরের মাধ্যমে চোর দমন, ডাকাতের মাধ্যমে ডাকাত দমন, ঘুষখোরদের মাধ্যমে ঘুষখোর দমন এবং দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি দূরকরণ, এটা কোনোদিন সম্ভব না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে শুধু নেতা নয়, নীতি পরিবর্তন চাই। আচ্ছা, এটা তো ইসলাম আন্দোলন বাংলাদেশের স্লোগান। জামাত হেফাজত একটা ঐক্য, সেই ঐক্য কি ইসলামী আন্দোলন থাকবেন? দেখেন, জামাতের আগে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যর জন্য হাজারো চেষ্টা করতেছে এবং ইসলামী আন্দোলন সূচনায় তো ঐক্য। আচ্ছা, এই কথা আমি আগেই বললাম। জি, যেটা আপনি শুরুতে বলেছেন। সাইদি সাহেব কিন্তু একসময় এখানে ছিলেন, আচ্ছা, কিন্তু জামাতে ঐক্য ভঙ্গ করেছে। সাইদি সাহেবকে এখানে আসতে দেয়নি। ইত্তেহাদুল উম্মাহ করেছিলাম, কিন্তু জামাত কিন্তু সে ঐক্য রাখতে পারে নাই। আইডিয়াল এদেশের মানুষ করেছিল, কিন্তু জামাতের কারণে সেই আইডিয়াল কিন্তু টিকতে পারে নাই। যদিও আমি এই কথাগুলি এখন বলতে চাই না, কিন্তু জামাত সবসময় ব্যবহার করতে চায়, ব্যবহৃত হতে চায় না। এবং জামাত সবাইকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়, তার নীতি ও আদর্শ পরিবর্তন করতে চায় না। আমি তো আগেই বললাম ভাই, ঐক্য হতে গেলে ছাড় দেওয়া দরকার, একটু ছাড়ের দরকার। আপনি যদি ছাড়ই না দেন তো লক্ষ্যটা হবে কিভাবে? 16 কলা আপনার, আমাকে কি দিবেন আপনি?
আমরা তো আপনার কাছে ক্ষমতা চাই না, নীতি আদর্শ চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই ব্যাপারগুলি আছে এগুলো সাফ করা তো খুব কঠিন না তাদের জন্য। আচ্ছা আমি তো অন্তর থেকে কথাগুলি বলতেছি, আচ্ছা মনের থেকে বলতেছি। আমি তো চাই বৃহত্তম ঐক্য সৃষ্টি হোক। আমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলি, আগামীকাল তো নির্বাচন না ভাই, না ঠিক আছে? এই সময় আমরা বসি না কেন? আমাদের মধ্যে সমস্যাগুলো দূর করি না কেন? যদি মনে করেন আমাদের মধ্যে কোনো সমস্যা আছে, একটু চেষ্টা করে দেখি দূর করা সম্ভব কি সম্ভব না। খালি ক্ষমতা 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 যদি আমরা ধরে নেন নীতি ও আদর্শের বাহিরে জগাখুচির মাকে একটা করলাম, ক্ষমতায় গেলাম, তখন নিজেদের মধ্যে লাগালাগি হবে না? হ্যাঁ তখন তো যেমন আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে সবাই লড়ছে, কিন্তু পরবর্তী আবার নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়নি? দীর্ঘদিন নিজেদের আরো নিজেদের মধ্যে বেশি শহীদ হয়েছে না মানুষ? হ্যাঁ তাহলে আমি কি দেখলাম? যে আগের চেয়ে পরবর্তী তার ক্ষতি বেশি হয়েছে। এখন তো প্রত্যেকের অবস্থান আছে, কিন্তু আল্লাহ না করুক যদি ঐক্য হওয়ার পর আবার নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তখন কি হবে? পাবলিক কি মনে করবে আমাকে বলুন তো? পাশ্চাত্যরা কি মনে করবে? ইসলামের দুশ্মনরা তখন কি মনে করবে? আবার কি তাদেরকে শক্তিশালী করতে চাই? মানুষ তখন আশায় আছে যে ইসলামী দলগুলো ঐক্য হলে ক্ষমতা যাব, এটা আশায় আছে। আশায় আছে। কিন্তু এই আশাটাকে যদি চিরতরে ভণ্ডুল করে দেই, ধ্বংস করে দেই, তখন মানুষ আশাটা কি করবে আমাকে বলুন তো? মানে কোন চ্যানেল থেকে কি জামাত ইসলামের সাথে ঐক্যের কোনো আলোচনা চলতেছে? আমরা বারবার বলতেছি, মিডিয়ায় বলতেছি, পার্সোনালি বলতেছি যে তোমাদের মধ্যে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে হক্কানি ওলামায়ে কেরামের সাথে যতটুকু, যে দেখেন আকীদা এক জিনিস, আমল ভিন্ন জিনিস। আকীদা এবং আমল আসমান জমিন ডিফারেন্স। আপনার যদি মনে করেন ছোটোখাটো, এইটা ভুল। এটা ছোটোখাটো কোনো ব্যাপার না, এটা সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু অনেকেই কিন্তু এই জায়গাটা বলার চেষ্টা করতেছেন যে ভাই আমরা তো ঐক্যটা করতে চাচ্ছি ভোটের মাঠের ঐক্য। মানে এই কনসেপ্টটাকে আপনি কিভাবে দেখেন? আমি একটা কথা বললাম তো, আসলে ভোটের মাঠের ঐক্য স্থায়ী হয় না। আচ্ছা আপনি দেখেন না বিগত দলের, যেমন বিএনপি জামাত ঐক্য ছিল, নির্বাচন করছে, এমনকি 5 তারিখের আগে ঘোষণা দিয়েছে তারা যে জামাত বিএনপি, যখন আন্দোলন পুরো জমে নেই তখন ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিল না যে জামাত বিএনপি একসাথে কাজ করবে। অথচ দেখেন 5ই আগস্টের পরে তাদের অবস্থান দেখেন, 2 প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। একটু ক্ষমতায় যাওয়ার মানে আশ্বাস পেয়েছে বা প্ল্যাটফর্ম মনে হয়েছে ক্ষমতায় যাবে, একটু আলো দেখা গেছে এর মধ্যে সবার, বাস প্রত্যেকের জায়গাতে। এটা হবেটা কি বলেন তো? আমি কি বুঝাতে চাই? পাবলিক বুঝতেই চায় না। পাবলিক বুঝে না তা না, কিছু মানুষ বুঝতেই চায় না। আমি বলতে চাই ভাই, তুমি দেখো যে জামাতের সাথে বিএনপির কত বড় বড় ঐক্য হয়েছিল 91-তে বিনা শর্তে। খালেদা জিয়া প্রথমে জামাত ক্ষমতায় নিয়ে আসছে, এরপরে জামাতের সাথে ঐক্যবদ্ধ নির্বাচন হলো, সেই নির্বাচনে তারা হারছে। 2001-এ ঐক্যবদ্ধভাবে নির্বাচন হলো, 4 দলীয় জোটই তখন আসছে, সেখানেও তারা হারছে, মানে জিতছে, আবার পার্টিসিপেট করছে, সরকারে ছিল তারা, 2 জন মন্ত্রী। আবার 8-এর সময় তাদের অবস্থাটা কি হলো আপনারা দেখেছেন। হ্যাঁ, অথচ তারাই আবার তাদের বিরুদ্ধে কথা বলতেছে। শুধুমাত্র আপনারা যে কয়েকটা দলের সঙ্গে সাম্প্রতিক সময় বৈঠক করেছেন, তাদের সঙ্গে যদি আলাদা একটা ঐক্যের কি সম্ভাবনা আছে? আলাদা অবশ্যই। ইসলাম, দেশ, মানবতা, এই 3 মূল নীতিকে সামনে নিয়ে শুধু ইসলামী দল না, অন্য কোনো দলও যদি আমাদের সাথে ঐক্য করতে চায়, আমরা তাদের সাথে ঐক্য করব। আচ্ছা, এটা যদি বিএনপিও করে, ইসলাম, দেশ, মানবতা, এই 3 মূল ভিত্তির উপরে যারাই ঐক্য করতে চায়, আমরা তাদের সাথে ঐক্য করব। দেশের বিভিন্ন জায়গায় মাজার হামলার শিকার হচ্ছে, ভাঙচুরের শিকার হচ্ছে। একজন প্রভাবশালী ইসলামী রাজনীতিবিদ হিসেবে আপনার মন্তব্য কি? দেখেন, আমাদের দুঃখ এখানেই যে আমাদের মধ্যে জোশ আসে, হুঁশ নেই কখন কি করতে হবে। কাবা শরীফ আমাদের কিবলা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার মধ্যে নামাজ পড়েছেন। আচ্ছা বলেন তো, ফতে মক্কার আগে সেই কাবায় কি মূর্তি ছিল না? ছিল। তখন ভাঙ্গেন নাই কেন? পরিবেশ অনুকূলে ছিল। আমি বুঝাতেই পারি না আমাদের দেশের জোশওয়ালা মানুষদেরকে। এই পিচ্ছি পিচ্ছি কিছু স্কলার, নাউজুবিল্লাহ, কিসের স্কলার? এই পিচ্ছি পিচ্ছি কিছু নিজেদেরকে নিজেরা গবেষক মনে করে, আর এই ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কি যে কি করতেছে, পুরা কাজটাকেই ভিনিশ করে দেয়। মানে একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে অগ্রসর খুবই কঠিন হয়ে যায়। এদের চক্র, এদের তামাশা, এদের আলোচনা, এদের কাজকর্ম। এক্ষেত্রে কি আপনি নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে কি আপনার মনে হয়? আমি মনে করি ইসলামের দুশ্মনেরা এরকম কিছু সৃষ্টি করেছে, তৈরি করেছে।
এরা ইসলামকে ক্ষমতা না নেয়ার জন্য বিভিন্ন কৌশল তারা আবিষ্কার করে, কোনো একটা দলিল তারা পেতে চায় যে এইটা এরকম হবে। এর চেয়ে একটু বেড়ে দেখবেন একদিন হয়তো বা বেপর্দা কোনো মানুষ মহিলা বের হলে পরিকল্পিতভাবে তাকে আক্রমণ করবে বা একটু কালি লাগিয়ে দেবে, এটা আপনি দেখবেন। অন্তর্ঘাতের যে বিষয়, হ্যাঁ, এটা দেখবেন আপনি, এটা করবে ওরা। মানে ইসলামকে, মানে ইসলামী শক্তি, ইসলামী রাজনীতিকে কালিমা লিপ্ত করার যে এটা পরিকল্পিতভাবে করবে, একটা আশঙ্কা থেকে আশঙ্কা, মানে এমনভাবে খুব কঠিন। এই দেশ এখন পর্যন্ত ইসলামের কিছু না, জি, ইসলামের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে বসবাস করে, জি, মুসলমানের সংখ্যাগরিষ্ঠ এখানে বসবাস করে। জি, এই দেশটাকে সামনে নেওয়ার জন্য বহুত খড় লাকড়ি পোড়াতে হবে, জি। বহুত। আপনি দেখেন আজকে অন্তর্বর্তী সরকারে কারা কারা আছে, এইটি ওরা চিন্তা করছে? কয়জন ইসলামপন্থী, কয়জন বামপন্থী, আপনি বুঝাতে পারেন? হ্যাঁ, বিষয়টা তো একটু আমি কিভাবে বুঝাবো বলেন তো? আপনি একটু বুঝাই দেন সবাইকে যে এত সহজ না। চিন্তাশীল হও। আফালা তাতাফাক্কারুন, আফালা তুফসিরুন। আমাদের চিন্তা নেই, দর্শন নেই। আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা বাহ বাহ পেতে চাই। ধরে নেন অনেকগুলি ছাত্র আমাদের সামনে আছে, এখন আমি দেখব যে কি বললে এরা হু করে ওঠে, এটা আসলে বাস্তবায়ন আছে কি নাই, বাস্তবতা সম্ভব কি সম্ভব, এই চিন্তা আমাদের মধ্যে নেই। আমি বললাম সব ভেঙে ফেলবো, ভারতকে তাড়ায় দেবো, ভারতেরই ভেঙে ফেলবো, হু করে উঠলো। এখন দেখছে আমাদের পিচ্ছি পিচ্ছিদের মধ্যে ভাইরাল হওয়ার একটা স্বভাব। আচ্ছা, ভাইরাল কিভাবে হওয়া যায়, বাস। এখন তার মিডিয়ার দরকার হয় না, টেলিভিশনের চ্যানেলের দরকার হয় না, লাইভে এসে বাস শুরু করে দেয় নিজে নিজে নিজে। বাস খুব কষ্টের মধ্যে আছি। এবং ইসলামী যারা রাজনীতি করি খুবই মারাত্মক কষ্টের মধ্যে আছে, কিছু করতে পারি না। কিছু একটা করতে গেলেই সেখানে বাধার সৃষ্টি। নির্বাচন নিয়ে আপনি কিছু ভাবছেন কিনা? না, আমরা তো নির্বাচনমুখী একটা না, সংগঠন। আপনার সংগঠন, আপনি নির্বাচনের মাঠে আমরা আপনাকে দেখবো কিনা? আমরা তো সংগঠন করি, জি। যদি আমাদের দল প্রেশার ক্রিয়েট করে, আমি নির্বাচন করতে নিজে ব্যক্তিগত চাই না, তারপরে সবাই পরামর্শের ভিত্তিতে নির্বাচন করতে বাধ্য করে, সেটা ভিন্ন কথা। আর আমাদের এখানে কেউ যদি বলে যে আমি নির্বাচন করব, আমি অংশগ্রহণ করবো, সে তাকে নির্বাচন করার হারায় ফেলায়, যোগ্যতা হারায় ফেলায়। আচ্ছা, এখানে নিজের থেকে করতে পারবে না যে আমি নির্বাচনে যাইতে চাই, আমি নির্বাচন করতে চাই, এটা আমাদের দলের মধ্যে নেই। আমাদের দল নির্বাচনের জন্য তোমাকে বলবে যে তুমি নির্বাচন করো। আচ্ছা, নিজের থেকে নেতা হওয়ার যদি কেউ আগ্রহী হয় এবং প্রকাশ করে যে আমি নির্বাচন অংশগ্রহণ করতে চাই, তাহলে আমাদের দলের ম্যানিফেস্টো অনুযায়ী সে আসলে নমিনেশন পাবে না। নমিনেশন পাবেন। বাংলাদেশ আওয়ামী লীগ, তাদেরকে রাজনীতি করার কোনো অধিকার আছে কিনা, বা তাদেরকে কিভাবে দেখতে চান সামনের দিনগুলোতে? দেখেন, আমি আওয়ামী লীগ, বিএনপি, অমুক তমুক বুঝি না। যারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে, যদি আমিও হই, যাদের মাধ্যমে দেশ ক্ষতিগ্রস্ত হবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে, জুলুমের শিকার হবে, দেশের টাকা পাচার হবে, দেশ অস্থিতিশীল হবে। রাজনীতিক উদ্দেশ্যই তো মানুষকে কল্যাণ করে। যদি আমাদের কল্যাণই না হয়, সে রাজনীতি করে কিভাবে? তা আগামী দিনগুলো তাদের কিভাবে আপনি? আমি ক্লিয়ার কাট বলতে চাই, আমি কোনো দল টল বুঝি না। যদি আমার মধ্যেও জি, এই গণহত্যা, গণজুলুম, গণ অত্যাচার, আয়নাঘর, গুম, খুন, ধর্ষণ, লুটপাট, টাকা পাচার, সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায়, তা আমারও রাজনীতি করা উচিত না। এই দলও ব্যান করা দরকার, ইসলামী আন্দোলন ব্যান করা দরকার। কারণ কল্যাণের জন্য রাজনীতি করি, ব্যবসার জন্য নয়, ধ্বংস করার জন্য নয়। আপনি আমাদের পাঠক এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি পাঠক এবং দর্শককে বলবো, বারবার আমরা হোঁচট খেয়েছি ৭১-এর পর থেকে আজ পর্যন্ত। ৭১-এর আগেও বারবার জনগণ ব্যর্থ হয়েছে, এবং যারাই সরকারে ছিল তারা জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই। এর মূল কারণ হলো নীতি আদর্শের লোককে আমরা নির্বাচন করতে পারিনি। এর জন্য আমি জনগণকে বলবো, শুধু দল নয়, শুধু ব্যক্তি নয়, নীতি আদর্শবান ব্যক্তিকে যদি ক্ষমতায় বসাতে পারেন, তাহলেই একমাত্র তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমি এই কথা বলে শেষ করতে চাই, ওসি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয় না। ডিসির পরিবর্তন হয়, এসপির পরিবর্তন হয়, কিন্তু ঘুষের পরিবর্তন না হওয়ার কারণটা কি? ব্যক্তি পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। এর জন্য আসুন আমরা নীতি আদর্শ পরিবর্তন করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে নীতি আদর্শ পরিবর্তনের ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার মাধ্যমে গোটা জাতিকে কল্যাণময় করেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিম শায়েখে চরমনের সঙ্গে। আলোচনার সর্বশেষ যে কথাটা তিনি জাতির উদ্দেশ্যে বা আমাদের পাঠকদের উদ্দেশ্যে বলেছেন সেটা হলো, আসুন আমরা নীতিবান হই, আদর্শবান হই এবং সেই আদর্শের উপর অটল থাকি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।